গত যে ইন্টারিম সরকার, সে সম্পূর্ণভাবে দেশকে একটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অন্যান্য সকল যে ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, অমুক ব্যবস্থা, মিলিটারি, পুলিশ, সমস্ত কিছু ধ্বংস করেছেন। কিন্তু উনি ভেতরে যে কাজটুকু আরো করেছেন সেটা এখন প্রকটভাবে দেখা দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের যে বেসিক টিকা সেটা দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবং সেটার জন্য যেখানে 2024 সালে শেখ হাসিনা গভর্নমেন্ট স্বাস্থ্য খাতে, শুধু স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিলেন, তাহলে আজকে সর্দার সাখাওয়াত বকুল মন্ত্রী হিসাবে তিনি যে বললেন যে ওনার হাতে 1 টাকাও নাই, এটার জন্য কি কোন সরকার আপনাদেরকে এই বাজেট দেয়নি? এখনো পর্যন্ত আপনারা বাজেট তৈরি করেননি। সেটা ছিল এই মবস্টার, যিনি আমাদের বিপুল ভাই বলছেন যে এই মব সম্রাট, তার আমলে এইসবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতে এই শিশুরা টিকা না পাওয়াতে তারা এই হামে এখন মৃত্যুবরণ করছে। অবশ্যই আমি এখানেই শেষ করছি এই প্রশ্নের উত্তরে, যে অবশ্যই এটা পরিকল্পিত শিশু হত্যা। আমরা যদি মনে করি যে এটা পরিকল্পিত নয়, শিশুরই যদি আমাদের ভবিষ্যৎ হবে, তাহলে কেন ডক্টর ইউনূস এই খাতে বরাদ্দ রাখবেন না? কেন টিকা থাকবে না? শেখ হাসিনার 18 বছরের বলেন, 17 বছরের বলেন, 15 বছর 6 মাস বলেন, তার সরকারের আমলে কেন সমস্ত সময় টিকা অ্যাভেলেবল ছিল? সবচেয়ে বড় উদাহরণ হলো, বিপুল ভাই আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে সবচেয়ে বড় উদাহরণ হলো যে আমরা আমেরিকাতে, নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়াতে, এমনকি ইউরোপের ইটালিতে আপনারা দেখেছেন কিভাবে কোভিডে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। মিরাকল তো ফু দিয়ে হয় না, মিরাকল হতে হয় নেতৃত্ব দিয়ে। সেটা ছিলেন শেখ হাসিনা। সেই নেতৃত্বে আমরা যেখানে সন্ত্রস্ত ছিলাম যে বাংলাদেশে হয়তোবা এখন দেখা যাবে হাজার হাজার না কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, যেখানে আমেরিকা নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করতে পারছে না, যেখানে ইটালি তার একটা মানুষকে রক্ষা করতে পারছে না, সেখানে নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা এরকম হবে। এবং সেখানে আমরা ভয় পেয়েছিলাম যে এটাই বোধহয় একটা চরম হবে, যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের একটা চরম ব্যর্থতা ধরা পড়বে। কিন্তু সেই মিরাকল তিনি দেখিয়েছেন। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে কম মানুষ সেই করোনা মহামারীতে মারা গিয়েছেন। অতএব এটা পরিকল্পিত হত্যা। আমি সাংবাদিক হিসাবে দায় নিয়ে বলছি, এটা পরিকল্পিত ভবিষ্যৎ শিশু হত্যা। কারণ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে তিনি পরিণত করেছেন। এটা কন্টিনিউ করার জন্য নিচ থেকে মাটি সরিয়ে দিতে হলে আমাদের শিশুদেরকে হত্যা করতে হবে। ধন্যবাদ। সঙ্গে থাকুন দস্তগীর জাহাঙ্গীর ভাই, আপনি অধ্যাপক শ্যামল কুমার দাস। যেটা বলছিলাম যে এই যে মন্ত্রী বললেন, ওই শুরুর কথা, মন্ত্রী বলছিলেন যে ডাক্তার বাড়ি যাবে, রোগী আর ডাক্তারের কাছে ছুটতে হবে না। এটা ওই দিনই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রথম দিন তিনি করেছিলেন। তারপর তিনি এক একদিন এক এক কথা বলছেন। সর্বশেষ তিনি তো বললেন যে এই যে যেটা আমি শুরুতেই বলছিলাম, দস্তগীর ভাই আবার রিপিট করলেন, আমিও রিপিট করতে চাচ্ছি না। বলছিলেন যে এই বিগত আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে তারা এই শিশুরা মারা যাচ্ছে। 8 বছর ধরে হামের টিকা দেওয়া হচ্ছে না বলে 1.5 বছরের শিশু মারা যাচ্ছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। 8 বছরের বাচ্চা 1.5 বছরে মারা যাচ্ছে, এটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু এই যে স্বাস্থ্য সচিব গিয়ে দুঃখ প্রকাশ করলেন, এখানে যে তথ্য উঠে আসছে 1 মাসে, আচ্ছা একটু বলি আমার কাছে যে তথ্যটা, গত 1 মাসে আপনার 28 দিনে 304 শিশু মারা গিয়েছে ইয়েতে, আইসিইউর অভাবে রাজশাহীতে, শুধু রাজশাহীতে। এবং এই শিশুদের মৃত্যুর পর চলতি মাসের 28 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 4522 জন শিশু। এর মধ্যে মারা গেছে 304 জন। এদের বেশিরভাগই আইসিইউর প্রয়োজন ছিল। আইসিইউর তো দরকারই ছিল না যদি হামের টিকা দেওয়া হতো, নাকি দরকার ছিল? বলবো? হ্যাঁ, আপনাকেই তো প্রশ্ন করলাম। আচ্ছা, শোনেন, আমি ওই আপনার মূল প্রশ্ন পরে আসি, নাকি একটুখানি ওই যে জাহাঙ্গীর ভাই খুব সুন্দর বলছেন সবকিছু ডেটা দিয়ে। আর বকুল ভাই তো জাহাঙ্গীর ভাই একেবারে বাড়ির মানুষ, তাই না? আচ্ছা, বকুল সম্পর্কে আমার প্রথম দিকে এই লোকটা একটু ভালো, মানে মনে হয়েছে যে অন্য মন্ত্রীগুলা কথা বেশি কয়,
হ্যাঁ, উল্টা পাল্টা কথা কয়। বকুল এখানে এখানে দৌড়াদৌড়ি করতেছে, আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই লোক তো বোধহয় একটু কাজ করবো করবে। আমার মনে হচ্ছে যে তারেকের মন্ত্রিসভার এরা হচ্ছে কথা কওয়া মন্ত্রী, কাজ কামের মন্ত্রী না কোনোটা। আমার এরকম মানে আই হ্যাড দ্য ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য ক্যাবিনেট। এখন হচ্ছে কি আপনার এই যে যখন ভাবতেছি আমাদের বন্ধু বান্ধবদের কথা হচ্ছে, ঠিক তখনই আপনার বকুল বললো যে ডাক্তাররা কি আগে দিয়ে তো ওটা বলছিল ডাক্তাররা পিছনে দৌড়াবে, ওটাকে আমি ওটা বনামদের ধরি নাই। কিন্তু যখন লোকটা বললো যে টিকা 8 বছর ধরে দেওয়া হয় না, তখন আমি বুঝলাম যে আরে ভাই এরা তো সবগুলো এক পালের বেড়া সবগুলা। মানে ও যখন দেখছে যে আরে এদিকে নিতাই রায় চৌধুরী কথা বলে, ওইদিকে ফখরুল ইসলাম বলে, ওইদিকে সালাউদ্দিন বলে, আমারও তো কিছু একটা বলা দরকার, না এটা কেমনে হয়, বুঝছেন এই কথাটা? এখন ব্যাপারটা দাঁড়ালো কি, আলটিমেটলি আপনি দেখুন ব্যাপারটা হলো যে এরকম যে সে ঘট করে বলে বসলো যে এরকম 8 বছর ধরে দেওয়া হয় না। আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনি বলেন তো, এই আমেরিকায় যদি আজকে আমাদের হেলথ সেক্রেটারি এই ধরনের কোনো কথা বলে বা সিভিল সার্জন কোনো কথা, চাকরি থাকবে? যদি আমরা তো হোমল্যান্ড সিকিউরিটির অবস্থাটা দেখলাম সেক্রেটারি। হ্যাঁ, আপনি তো এই যে প্রমাণ দিলেন, এই প্রমাণ যদি থাকে তাহলে লোকেরা চাকরি থাকবে? আচ্ছা প্রমাণ তো আপনি জাহাঙ্গীর ভাই তো দিল, হলো একটা ডেটা দিল। আমি আরেকটা বলি, আরেকটু যোগ করি, জাহাঙ্গীর ভাই হয়তো এটা পরে বলতেন, আমি আগে বলে দিই। 2019 সালে 2019 সালে শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড দেওয়া হয় গ্যাভি যারা এইটা করে। 2012 সালে বেস্ট পারফর্মিং কান্ট্রি হিসাবে একে আপনার এই কি বলে এই অ্যাওয়ার্ড, এগুলো বকুল জানে না, তাই না? একটা আপনি দেখেন এখানে কথার ইয়ে শুরু হয়েছে ফুলজুরি। আচ্ছা উনি 8 বছর বললেন কেন? উনি তো বলতে পারতেন যে 25 সালে দেওয়া হয় নাই, যেটা সত্যি কথা, যেটা 25 সাল। উনি 25 সাল ওইটাকে উনি 8 বছরে নিয়ে গেলেন কেন? কারণ হলো যে ইউনুস তো তাদেরকে আনছে ক্ষমতায় ইন এ ওয়ে, ওনা মনে করে আর কি ইউনুস আনছে। তো যেহেতু ইউনুস আনছে কাজে ইউনুসের দায়টা একটু ছড়াই দেওয়া দরকার। এই ছড়াতে যাই 8 বছর একটা ইয়া বানায় ফেলল। আচ্ছা আমি একটা গবেষণা করলাম এটার পরে, ছোট্ট ছোট্ট গবেষণা, যে আমি দেখার চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা মানে যদি এরকম চলতে থাকে তাহলে কি ঘটতে পারে ভবিষ্যতে। যেমন আপনি যারা 304 জন মারা গেছে অলরেডি বললেন, এই যে আইসিইউ এক রাজশাহীর কথা বললাম, এক রাজশাহীর কথা, আমি সেটাই বলছি যে এটা হয়তো যাওয়ারই দরকার হতো না যদি আপনি টিকাটা দিতেন। অনেক ফ্যাক্টর থাকে, শুধু যে টিকা না দেওয়া না, অনেক ফ্যাক্টরের কারণে বাচ্চাদের মৃত্যু হতে পারে, নিউমোনিয়া হতে পারে, হতে পারে। এটা মেজর, এটা হচ্ছে মেজর একটা ব্যাপার যে আপনি টিকা, কারণ আপনি খেয়াল করবেন, আমি প্রমাণ সহ একটা আমি ফেসবুকে পোস্ট করেছি যে দেখা যাচ্ছে যে আপনার 2000 সাল থেকে আমি শুরু করেছি, 2000 সাল থেকে আপনি টিকা দেওয়ার হার বাড়ছে, শিশু মৃত্যু আর কমে আসছে। মানে আওয়ামী লীগের সময় অ্যামেজিং, মানে ডেভেলপমেন্টটা একেবারে খুবই অ্যামেজিং পর্যায়ে, যে আপনার টিকা দিতে দিতে 1919 সাল থেকে 90% উপরে তাদের সবকিছু। এবং দেখা যাচ্ছে যে শিশু মৃত্যু আর অনেক কমে আসছে। আমি দুটোকে পাশাপাশি রেখে আমি একটা টেবিল বানিয়েছিলাম আর কি, তো ওখানে আমি দেখেছি যে কমে আসছে। আচ্ছা এখন ডিসরাপশন ইয়ার এটাকে বলে, 2025 সালটা ছিল ডিসরাপশন ইয়ার, যখন ব্যাহত হলো, মানে এই ধারণা যখন ব্যাহত হয় ওটাকে বলে ডিসরাপশন ইয়ার। তো হয়ে ওটা 57% নেমে আসলো। এখন এটা কিন্তু গ্রস, আপনি চিন্তা করেন কোথায় ছিল 95, 96, ওই জাহাঙ্গীর ভাই তো ডাটা দিলেন 93 এরকম, সেখান থেকে আপনি ঘট করে আপনি 57% নেমে গেলেন। আপনি ক্লিয়ারলি আপনি দেখবেন যে এই যে এখনো তো মৃত্যু হারটা আসে নাই, কিন্তু আমরা ফোরকাস্ট করলাম কি পরিমাণ মৃত্যু হবে শিশুদের এইটার সাথে রিলেট করে যদি দেখেন আপনি দেখবেন যে ক্রমান্বয়ে আমি বিএনপির 5 বছরের টাইমটাকে ধরে আমি সর্বোচ্চ বললাম যে আগামী বছর মনে করেন 57 না 70%, 60 থেকে 70%-এর মধ্যে আপনার দিবে, টিকা দিবে। তাহলে কি হবে? ওখানে দেখা যাচ্ছে যে শিশু মৃত্যু হার বাড়তেই থাকবে, কারণ মানে আগের তুলনায়, মানে আপনি যে 8 বছরের কথা বলছেন সেই 8 বছরের মধ্যে 7 বছর আপনার শিশু মৃত্যু হার ছিল অনেক কম, এবং এটা বাড়তে 2030 সালে যখন বিএনপির আমল শেষ হবে, ধরে নেওয়া যাক যে এইভাবেই থাকলো, তাহলে পরে আপনার 30 থেকে 40 হাজার শিশু অতিরিক্ত মারা যাবে প্রতি বছর। হ্যাঁ প্রতি বছর বলছি আমি। তাহলে পরে আপনি চিন্তা করেন প্রতি বছর যদি 30 থেকে 40 হাজার শিশু মারা যায়, আপনি একটা জিনিস বোঝেন যে এই যে আমাদের পরবর্তী প্রজন্ম, বাচ্চাদেরকে পৃথিবীর ইতিহাসে বাচ্চাদেরকে আপনি যতই নেগলেক্ট করবেন সেই জাতি সবচেয়ে খারাপ অবস্থায় থাকে। আপনি আফ্রিকার দিকে তাকালে আপনি দেখবেন, আমরা ডেমোগ্রাফির কিছু হিস্ট্রি থেকেও জানি এগুলো। তো এখন আপনি বাংলাদেশে আপনি এই যে বাচ্চাগুলোকে এটাকে বলে শিশু হত্যা, এটা মিয়ারলি আপনার আর কিছুই না, আপনি শিশু হত্যা করেছেন। এবং এটার জন্য এই যে ইউনুস, আমি মনে করি এইসব দেশে হলে যেটা হতো, এদেরকে আপনার কাঠগড়ায় দাঁড়াইতে হতো,
যে আপনি কি করেছেন, আপনার হেলথ মিনিস্টার এই অ্যাডভাইজার কি করেছেন, আপনার এই যে ডিজি যে ছিল হেলথের, এরা কি করেছেন? আচ্ছা, এখনই বা এরা কি করছেন? ওই যে টাকাটা যে বরাদ্দ ছিল, সেই প্রত্যেক বছর যে শেখ হাসিনা যে টাকাটা বরাদ্দ করতেন, এই আপনি খেয়াল করবেন যে টিকার জন্য আলাদা ভাবে, সম্ভবত আপনি তো বোধহয় একটা অ্যামাউন্ট বললেন, কত 9,000 কোটি না কত কোটি টাকা 9,000 কোটি টাকা বরাদ্দ ছিল লাস্ট বাজেটে। এই যে টাকাটা স্বাস্থ্য খাতের জন্য এই বরাদ্দ, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই টিকা। আচ্ছা, আরেকটা কথা, কিভাবে এটা বন্ধ? আমাকে ক্ষমা করবেন, এটাতে আমিও বলি যে আপনি 9,000 কোটি বলছেন বোধহয় শুধু টিকা খাতে বরাদ্দ, কিন্তু স্বাস্থ্য খাতে ছিল 41,400। সরি, 9,000, রাইট, থ্যাংক ইউ। অনলি টিকা, রাইট, এটাই, থ্যাংক ইউ। অনলি টিকা 9,000 প্লাস। এখন ব্যাপারটা কি হয়েছে দেখেন, আপনি খেয়াল করে এই যে জিনিসটা কিভাবে হলো, আপনি কোনো ব্যাখ্যা পাবেন না অনেক কিছু। যেমন কি করলো তারা ওই যে সেক্টর 5 প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, জাহাঙ্গীর ভাই আমার চেয়ে ভালো জানেন এগুলা, ওই প্রোগ্রামটা তারা বন্ধ করে দিচ্ছে। আপনি চিন্তা করেন, এটা ইউনিসেফ নিজেরা ইয়ে করছিল, এগুলো আপনি পড়েন, পড়ে দেখবেন যে এগুলো এটা বন্ধ করে দিচ্ছে। এই যে আপনার এই ভদ্রলোকের নাম কি, এই যে হেলথ সেক্রেটারি রাজশাহীতে, যে কামরুল সাহেব বললেন কি, আমি আপনার পাঠানো লিঙ্কটা পড়লাম, উনি কি বললেন, উনি বললেন যে এই যে গত বছর আসলে 25 সালে এই যে হেলথ কর্মীরা হ্যাঁ এই জন্য, আরে কি মানে এটা কি, এবং তারপরে বলতেছে আরো অনেক টেকনিক্যাল কারণে হয় নাই। দেখেন এই যে এই বাংলাদেশে একটা জিনিস কি আপনার মানে ডিনায়াল, কালচার অফ ডিনায়াল, অর্থাৎ এইটাকে চাপা দিতে হবে, এটাকে স্বীকার করা যাবে না। আরে বাবা, ঘটনাটা ঘটাইলো হলো ওরা, আপনার ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা দায় নিচ্ছেন কেন, এবং দায় নিয়ে মিথ্যা কথা বলতেছেন কেন, কি দরকার আছে? কারণ আওয়ামী লীগকে হয়েছে কি, এরা যেদিকেই তাকায় আপনি খেয়াল করবেন, যখন তারা ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকায় সেখানে আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলছে। তো এখন এইটাকে আন্ডারমাইন করতে হবে। কাজে ফখরুল ইসলাম আলমগীর বললেন যে রুরাল এরিয়াতে কোনো ডেভেলপমেন্ট কি হয়নি। আরে বাবা, ডেভেলপমেন্ট মেনলি হয়েছে তো রুরাল এরিয়াতে। হ্যাঁ, এই যে হেলথ মিনিস্টার যেদিকেই কম বেশ যাই থাকে, হেলথ সেক্টর সবসময় খারাপ অবস্থা, তারপরেও কম বেশের মধ্যে একটা ব্যাপার আছে। তখন যা কিছু হয়েছে, এখন এরা ওইটুকু করতে রাজি না, করতে পারে, তখন এই একটা কথা বলে দিল যে এরকম। এবং আপনি হোমের দিকে তাকান, পুলিশের এই ব্যাপারে এরা দেখবেন কোনো কিছু হলেই আওয়ামী লীগের এটা কিন্তু দীর্ঘদিনের পলিটিক্যাল কালচার আমাদের, কিন্তু এরা কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। এই বাচ্চাগুলো যে মারা গেল, এই বিষয়ে কোনো আপনি কোনো কি বলে এটাকে অ্যাগ্রেসিভ কোনো কমেন্ট শুনছেন আপনি এদের কাছ থেকে? সরকারের কাছ থেকে না, কাউকে ছাড়া হবে না, এগুলো কারা করছে, এর পিছনে যারা আছে তাদের। এখন যদি আওয়ামী লীগ হতো, সত্যি যদি আওয়ামী লীগের যদি দায় হতো, দায় যদি আওয়ামী লীগের থাকতো, আপনি কি মনে করেন যে এরা ছেড়ে দিত? এই শাখা তো মুকুল হয়েছে কি সবসময় খুব একটা ভাব নিয়ে গম্ভীর ভাবে কথাবার্তা বলো, তো কিন্তু বলার মধ্যে ফালতু কথাবার্তা বলে বসে। মানে পলিটিক্যাল কথাবার্তা আপনি বলবেন, বাংলাদেশ হচ্ছে কি পলিটিক্যাল কথাবার্তা মানে হচ্ছে মিথ্যা কথা। আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, এবং মিথ্যা কথা বলার উদ্দেশ্যই থাকে অপোনেন্টকে আজেরা কথা বলতে, কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি একটা কথা বলে দিলেন নাকি, আপনি বলে দিলেন যে শেখ হাসিনা চোর, বাস হয়ে গেল, বা খালেদা জিয়া চোর, এটা কোনো প্রমাণ লাগে না, যে যার ইচ্ছা চায় যেমনি তেমনি আপনি বলে দিলেন, বাস। কিন্তু এটার কিন্তু কোনো মানে আপনি যদি ইভেন ডিফেমেশনে বা কোনো মামলাও করেন, এই মামলার কোনো মা বাপ নাই, মানে যে যেমনি ইচ্ছা কথা বলছে, যে যেমনি। এবং একই ব্যাপারই আপনি সবাই যে বললো যে সে আওয়ামী লীগকে হটাইলে দেশ পরিবর্তন হয়ে যাবে, কেন পরিবর্তন হবে? কি মানে আপনি এই আশাটা কেন করেন যে পরিবর্তন তো হচ্ছে না, এটা তো আপনি বলতে পারবেন না। পরিবর্তন হচ্ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে, জ্বালানি পাওয়া যাচ্ছে না, এই টিকা আরেক জিনিস পাওয়া যাচ্ছে না, আমরা এই প্রসঙ্গে যাচ্ছি না। আপনি বলছেন পরিবর্তন তো হচ্ছে। আপনার মনে আছে যে আমাদের এক অভিনেত্রী বলছেন আমিই বিকল্প, আমরাই বিকল্প। উনি আবার কয়েকদিন আগে দেখলাম এক ইন্টারভিউতে বলতেছেন আমার মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল, মন্ত্রী হওয়ার ইচ্ছে স্বপ্ন ছিল, এখন আর এগুলো নাই, বুঝছেন? মন্ত্রীর বউ হবেন উনি। হ্যাঁ, মন্ত্রীর বউ হতে চেয়েছিলেন, একবার নিজে মন্ত্রী হতে চেয়েছিলেন, স্বপ্ন ছিল ওনার। হ্যাঁ, তো লাল বদর সেই নায়িকা 1.5 বছর কাজও পান নাই এই পরিবর্তনের পর। ওর কথা বাদ দেন, ও তো এখন না, পরিবর্তন যে হয়েছে সেটা বললাম না। আপনিও বুঝছেন, আমিও বুঝি যে পরিবর্তন নাই। আমি কি বলছি যে এখানে পরিবর্তনটা হয়েছে পুরোপুরি রিগ্রেসিভ লাইন বলি আমরা, নিচের দিকে। অর্থাৎ লাইনটা যদি আপনি উপরের দিকে যদি যান, তাহলে এটা পয়েন্টের উপর দিকে যেতে থাকবে, নিচের দিকে গেলে এটা নিচে। আপনি একটা সেক্টর বলেন, জাহাঙ্গীর ভাই আমার চেয়ে এগুলো অনেক ভালো জানেন, তার কাছে অনেক ডেটা থাকে। একটা সেক্টর বলেন যে সেক্টরটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কিছু করছে, আর এখন যারা আছে
আপনি আমি খালি কেবল বিএনপি ক্ষমতায় আসুক এটা তখন চাইছিলাম এই কারণে যে জামাত যেন না আসে, কিন্তু আমিও জানি, জাহাঙ্গীর ভাইও জানতেন, বিপুলও জানতো, সবাই আমরা জানতাম যে এদেরকে আনলে কি হবে, আসলে তো মানে কি হবে। এবং আমি যা দেখতেছি এরা তো আরো জাস্টিফাই করতেছে জামাতের কাজকর্মকে, জামাতের কাজকর্ম বা জামাতি চিন্তাধারা, রাজাকার চিন্তাধারা, চেতনা, এগুলোকে এরা জাস্টিফাই করতেছে, এটাই। থ্যাংক ইউ। একেবারে সঙ্গে দেখো, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই সরকার কেন নিজের ঘাড়ে দায় নিচ্ছে জাহাঙ্গীর ভাই? কেন সে দায় আগের সরকারের ঘাড়ে দিচ্ছে না? কেন আগের সরকার মানে শেখ হাসিনার সরকারের গায়ে দায় দিচ্ছে, অথচ শেখ হাসিনার সরকারের টিকা কার্ড দেখালাম, যেটা 2021 সাল পর্যন্ত আমি দেখতেছি টিকা দেওয়া হচ্ছে। এই কার্ডে আপনারাও দেখেছেন খুব স্বচ্ছভাবে তারিখগুলো লেখা ছিল, 19 থেকে 21, এই 2 বছরে 3 বছরে কতগুলো দেওয়া হয়েছে টিকা। তো কেন সরকার এই দায় নিচ্ছে? আর এই যে হামের টিকা কবে আসবে কেউ তো জানে না। এই স্বাস্থ্য সচিব তো বলতে পারেন নাই কবে আসবে। তিনি বলছেন বরাদ্দ হয়েছে 608 কোটি টাকা, 4 কোটি টাকা শিগগির আসবে। শিগগিরটা কবে? আপনার এই প্রশ্নের উত্তর আমরা যদি বলতে চাই, অ্যানালাইসিস করতে চাই, বা আমাদের দর্শক শ্রোতাদের কাছে সহজ ভাষায় তুলে তাহলে আমাদেরকে ফিরে যে দেখতে হবে একটা বিষয়, সেটা কি যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক যে পট পরিবর্তনের কথা না বলবো ক্রাইসিস হয়েছে, সেই প্রত্যেকটি ক্রাইসিস থেকে যে আমি একটা মিনিট, আমি একটা ফেসবুককে বন্ধ করছি, আমার কথা রিপিট হচ্ছিল, আই এম সো সরি। এখন হ্যাঁ, এই প্রতিটা রাজনৈতিক ক্রাইসিসের যেই দলটি বেনিফিশিয়ারি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি 1975 দেখেন, এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, আর এখন যে জামাত ফান্ডেড এবং অন্যান্য অনেক বিষয় যেসবগুলো উজ্জ্বল রেখে কথা বলি আমি সাধারণত ফান্ডেড, তাদের যে রেজিম চেঞ্জের যে বিষয়টা, সেটার সবচেয়ে বড় বেনিফিশিয়ার হলো এই আবারও বিএনপি কে ক্ষমতায় আসতে কখনো জনগণের ভোটের জন্য তাদেরকে প্রতিযোগিতা করতে হয়নি। আই রিপিট ইট, এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা জন্ম নিয়েছে যে সেটাও আমরা জানি কিভাবে, সেটা আন্দোলন ছাড়া, জনগণের সাপোর্ট ছাড়া, বাংলাদেশের পতিত সমস্ত রাজনীতিবিদদেরকে সরকারি টাকায় একসাথে করে তারপরে এই দল তৈরি। সেই দল যতবার ক্ষমতায় এসেছেন ততবারই তারা ভোটের জন্য জনগণের দ্বারে দ্বারে যেতে হয়। এটা প্রতীত, এটা সত্য। অতএব আপনার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিলাম যে তারা এই দায় যে এখন তারা ডক্টর ইউনূস যে সরকার, তথাকথিত সরকার, কারণ এটা সরকার না, এটা মপতন্ত্র, এটা আপনার ভাষা আমি কপি করি, প্রথমেই আপনি বলে দিলেন আমাদের কথা, আপনি বলে দিলে তো আমরা রিপিট করতেই হবে, এই জন্য বলছি আর কি, যে আপনি বলে দিলেন যে উনি বিচার বিভাগ বিচারপতিদেরকে সরাবেন, বলে দিলেন এই ছেলেরা যাও। উনি প্রেসিডেন্টকে সরাতে চাইলেন বারবার, শুধু আর্মি এবং বিএনপি দুইজন চিন্তা করলো যে প্রেসিডেন্টকে সরালে তারা যেটা করবে সেটা হলো বিপ্লবী সরকার বা তথাকথিত একটা বিপ্লব ঘোষণা করে সংবিধান বাতিল করে দিয়ে অনেকটাই হবে ইরানের মতন একটা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করবে। সেইটাকে বোধহয় কিছু কিছু এই লাল ব্যক্তিবর্গরা, মানে লাল বদরেরও বুঝতে পেরেছিলেন বলেই সেই প্রেসিডেন্ট এবং এই ওয়াকার এখন ডিনার খাচ্ছেন আমার ব্যাকইয়ার্ডে, মানে এখানে জর্জিয়াতে, উনি জেনারেল ওয়াকার। আমার কলিগরা সেখানে উপস্থিত আছেন, ওনার সাথে আমিও চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, যদি পাই আপনাকে জানাবো। এখন আমাকে একজন বললেন সরাসরি যে এখন তো উনি ডিনারে আছেন। আমি আরে এটা তো দুপুর আর বিকাল নেই, ডিনার হচ্ছে এখন। আমাদের এই বাংলাদেশটাকে তারা পেয়ে যায়, এই স্বাধীন বাংলাদেশে বিএনপির কোনো ধরনের অবদান নেই, কারণ এটা বিএনপির ভুল নয়। আমি আমার সাখাওয়াত হোসেন বকুল, যিনি আমাদের এমপি এবং মন্ত্রী, বকুল ভাই আপনাকে বলছি, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, কিন্তু আপনার আছে, আপনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঠিক সেইভাবে আমি বলছি যে বিএনপি যে ক্ষমতায় চলে আসে, আপনারা কখনোই ভোটের জন্য যেতে হয় না। অতএব যেহেতু ভোট চাইতে হয় না, আপনারা
প্রাকৃতিক কি কারসাজে জেনে বেনিফিশিয়ারি হয়ে পড়েন, ক্ষমতায় চলে আসেন। আমি একটা বিষয়কে সুস্পষ্ট বলতে চাই, বিএনপিকে যারা অস্বীকার করবে, আমি বলছি 71-এর পক্ষের শক্তিগুলো সহ বা সাংবাদিক সহ, তা এটা সঠিক নয়। কারণ বিএনপি একটা ইনস্টিটিউট মানে একটা এন্টিটি হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ তাদের সাপোর্টার আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্ট তাদের চেয়ে বেশি। কিন্তু এই দুইটি দলই বাংলাদেশকে শাসন করবে। পরবর্তীতে অন্য কোন দল যদি বের হয়ে না আসে, সেটাকে নষ্ট করার জন্য এই জামায়াতে ইসলামী, এই নিষিদ্ধ, এই সন্ত্রাসী মাইকেল রুবিন, যেটা বারবার আমাদের সেমিনারে এবং আমি বলবো ক্যাপিটাল হিলের সেমিনারে উনি বারবার বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটা টেররিস্ট অর্গানাইজেশন। এই টেররিস্ট অর্গানাইজেশন চাচ্ছে না কোনো ক্রমেই আওয়ামী লীগ যাতে মাঠে ফিরতে পারে, যার জন্যে তারা যে কথাটা বলে এই ভাগ বাটোয়ারার সংসদে, ঠিক একই কথা আমাদের মন্ত্রী সাহেবরা বলে বসেন। ওনারা বুঝতে পারছেন না যে ব্রাঞ্চের মানে ডালের আগায় বসে গুড়া কাটা যায় না। আপনারা ডালের আগায় বসে গুড়াতে কাটার চেষ্টা করছেন। আপনাদের সত্য কথা বলতে হবে, তাহলে জনগণ যে 25% মানুষ ভোটে অংশগ্রহণ করেছিল, তাদের যে সিংহভাগ মানুষ, আমি আরেকটা সুযোগ নেই বিপুল ভাই, আরেকটা সুযোগ নেই। সুযোগটা হলো, আমি ধন্যবাদ জানাতে চাই সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে, কারণ উনি মনোহরদী এবং বেলাবো উপজেলার সকল দলের নেতৃবৃন্দকে পার্সোনালি ফোন করে বলেছেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার, রাজনীতি করা, আপনাদের আমার অঞ্চলে কোনো অসুবিধা হবে না, আপনারা রাজনীতি করেন, যে যার রাজনীতি করেন, আপনারা কোনো গন্ডগোল করবেন না, তাহলে হবে। এটা একটা ভালো সিগন্যাল। আর যেমন আমার সহ আলোচক উনি বলেছিলেন যে এই লোকটাকে মনে হয়েছিল যে একজন বুদ্ধিমান এবং ভালো কথা বলবেন। আমাদের কাছেও আমি বলছি উনি ক্যারিয়ার পলিটিশিয়ান, দীর্ঘ মুক্তিযোদ্ধা উনি। কিন্তু এই বিষয়গুলো যখন আসে, আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে শুধু বকুল ভাই নয়, যে কোনো মানুষ, যে কোনো মন্ত্রী, যে কোনো আপনারা যে এখন যে অবস্থায় আছেন, এই অবস্থাটা শুধু ক্ষমতার এই প্রথম মুহূর্তগুলো যে আপনারা আনন্দে উদযাপন করছেন বা ভাব নিচ্ছেন যে আমরা এখন ক্ষমতায়, কিন্তু ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ এখানে রেখে গেছে, যাতে ওই খাদের ভেতরে আপনারা পড়ে, আপনাদেরকে এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, মহিলা লীগ, সমস্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে রাখা হয়েছে। কারণটা হলো তারা মাঠে আসবে না, এবং আপনারা এই টিকা মহামারী, আমাদের টিকার অভাবে এই মহামারী এখন দেখা দিবে। যেই হামে কিন্তু ইতিমধ্যে আমিও জানি, আপনারাও জানেন যে ইতিমধ্যে মুন্সিগঞ্জ এরিয়াতে এটা অনেকটাই দেখা দিচ্ছে মহামারী হিসাবে। অতএব সারা বাংলাদেশের শিশুরা যখন এই ধরনের অবস্থায়, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের লোডশেডিংটা কি নর্মাল হয়ে গেছে, এবং আপনাদের বিএনপির মন্ত্রী বলছেন লোডশেডিং এ আপনারা আবার অভ্যস্ত হন। তাহলে শেখ হাসিনার ম্যাজিকে লোডশেডিং ছিল না কেন? এই ব্যবস্থাগুলো করে গেছেন কিন্তু ডক্টর ইউনূস। আমি যদি নাম্বারটা ভুল না বলে থাকি, মনে হয় $9 বিলিয়ন কথা বলা হয়েছে যে ডক্টর ইউনূস গত বছর ঋণ করে গেছেন। আমাকে দেখান যে বাংলাদেশে টিকা নাই, এখন বাংলাদেশে কোনো প্রজেক্ট হয়নি, বাংলাদেশের কোনো এক ইঞ্চি পরিমাণ উন্নয়ন গত 18 মাসে ডক্টর ইউনূস করেননি। অতএব ডক্টর ইউনূস তাহলে ঋণ করে ঘি খেলেন কেন? ওই ঘি কারা খেলো? এই টিকার টাকা কাদের পকেটে গেল? কেন টিকা বন্ধ করা হলো? এটা বিএনপি কে স্বীকার করা। আপনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি বিএনপি কে চেষ্টা করছি, অ্যানালাইসিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করবেনই তো, কারণ আপনাদের মৌলিক সব যারা বিরোধী, রাজনৈতিক বিরোধী, সেটা হলো আওয়ামী লীগ। কিন্তু আপনারা মিথ্যা দিয়ে আওয়ামী লীগকে অভিযুক্ত না করে ইউনূস যে আপনাদেরকে খাদে ফেলেছেন সেটা বলুন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী শিলং বলে ওনাকে, ওনার নামটা যদি কেউ আমাকে বলেন, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সরি হঠাৎ করে চল না, সালাউদ্দিন সাহেব গতকালকে পার্লামেন্টে কিন্তু একটা দুর্দান্ত কথা বলেছেন। সেই কথাটা আমি শেয়ার করি। তিনি বলেছেন যে ইউনূসের এটা চালাকি
চালাকি যে কিভাবে এই যে আরেকটা দ্বিতীয় যে হানা ভোট করে তারপর আবার একটা শপথের আয়োজন করেছেন। উনি বললেন যে 73 সনের আইনেই প্রেসিডেন্ট এই ধরনের কোনো আদেশ দিতে পারেন না 73 সন থেকে। অতএব প্রেসিডেন্টের আদেশ এটা একদম জন্মলগ্ন থেকে, তার অর্থ হলো এই আদেশ নাল এন্ড ভয়েড ফ্রম দ্য বিগিনিং। এবং এটা ইউনুসের একটা চাতুরি এবং ছলনা এবং জালিয়াতি শব্দটা বলছে জালিয়াতি। সো আমি ওনাকে ধন্যবাদ জানাই। এইভাবে আমি অনুরোধ করব সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আজকের বিষয়টা যেহেতু স্বাস্থ্যের উপর, সেই জন্য আমি বারবার ওনার নামটা আনছি। উনি এইটা এক্সিকিউশনের দায়িত্বে, আপনি সমালোচনা করুন, কিন্তু ইউনুস যে আপনাদেরকে খাদের কিনারে রেখে গেছে, কিনারে নয়, ইতিমধ্যে আপনি খাদে আছেন স্বাস্থ্য বিষয়ে, এটা ইউনুস দায়ী, এই কথাটা বলুন এবং ইউনুসকে বিচারের আওতাধীন আনেন। আপনি জানেন যে ইতিমধ্যে ইউনুসের যেই সকল অনুঘটকেরা বাংলাদেশে এখনো আপনাদের সরকারের ভিতরে রয়েছে মন্ত্রী হিসাবে এবং অন্যান্য যারা রয়েছে বাইরে, তারা কিন্তু আপনাদেরকে শাসাচ্ছে এবং বলছে, গতকালকে আমি নাম না নিয়ে, কারণ এই লোকটার নাম আমি নিয়ে প্রচার করতে চাই না, নাম না নিয়ে আপনাদেরকে আমি নাম না নিয়ে বলছি, আপনাদেরকে উপদেশ দিয়েছে যে আপনারা সেই কিসের সনদকে মেনে নেন, না হলে আমেরিকা আপনাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে। এটা কিন্তু জোজোর ভয় দেখানো, একেবারে জোজোর ভয় দেখানো। অতএব আপনারা আপনাদের রাজনৈতিক কাজগুলো সঠিকভাবে করুন। আওয়ামী লীগের রাজনীতির যে মৌলিক অধিকার, সেইটা তো আপনাদের পারমিশন হোক আর না হোক, সেটা সেখানে প্রতীয়মান হবেই। আওয়ামী লীগের সাথে আপনাদের রাজনৈতিক দ্বন্দ্ব হবে। আর ইউনুসকে ঠেকাতে হলে এবং বাংলাদেশকে যদি ইসলামী তথা ইরানের মতন শাসন ব্যবস্থায় না আনতে চান, তাহলে এখনই আপনাদের ইউনুস গংদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে। এবং আশা করি যে প্রশ্নটা আমাদের আয়োজক উপস্থাপক, আপনাকে আরেকটা প্রশ্ন করি, তারপর আমি শ্যামল কুমার দাসের কাছে যাবো। আপনাকে আরেকটা প্রশ্ন করি, এখানে একজন একটা কমেন্ট করছিলেন, আমি যদি একটু আবার বাইর করি, তাইলে এই যে স্যার রথীন্দ্র আপনার দুস্থ নাকি লিখছেন, একবার দুস্থ। আচ্ছা, গোলাম দস্তগীর জাহাঙ্গীর ভাই, শিলং সালাউদ্দিন বলেছেন সংসদের পুলিশ হত্যার বিচার হবে না, তাহলে কোনো এক সময় বিএনপিকে পিটাবে, তখন পুলিশ যাবে না, মানে বিএনপিকে যখন কেউ পিটাবে তখন পুলিশ যাবে না। এই যে আপনার এই হত্যাকাণ্ড গুলো নিয়ে বিচার হবে না, পুলিশ হত্যার রাজাকারদের, পুলিশ হত্যার বিচার করতে গেলে রাজাকারদের বিচার করতে হবে, এইরকম গতকালকে আপনার একটা ডায়লগেও অংশ নিয়েছিলেন কোনো এক জায়গায় এই রিলেটেড, যদি একটু বলেন তাইলে আমি মনে হয় এই মাঝখানে এই অংশটা শেষ পর্যায়ে, তো এই জন্য আমি আপনাকে এই প্রশ্ন করলাম। না, ভেরি গুড, আই লাইক ইট। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ, আমরা ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, আমরা অনেক কাজ করছি। বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী যাকে পুশ করা হয়েছে ইন্ডিয়াতে, তার সাথে আমরা আজকে ডায়ালগে যাই এবং সেই ডায়ালগে উনি যে কথাটা বলেছেন, যে কথাটা আপনি এখন তুলে ধরলেন, যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেন যে পুলিশ হত্যার বিচার করতে হলে তাহলে 71 সনের মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে কিনা। আমি একদম কোট করে বলছি যে শেখ হাসিনা এই কথাটা আমাদের সাথে জিজ্ঞেস করেছেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশ হত্যার বিচার করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযোদ্ধাদের বিচার করতে চায়, তাহলে তাদের যে নেতা জিয়াউর রহমান তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে তো তার প্রথমই মুক্তিযোদ্ধা হিসাবে জিয়াউর রহমানকে করতে হবে, বিচার করতে হবে, সেই সাথে এরশাদকে বিচার করতে হবে। আর হত্যার আমার শাসন আমলে আমি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যে সকল অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে বাইরের শক্তি, তার জন্য যদি আমার ফাঁসি হয়ে থাকে, তাহলে তো জিয়াউর রহমানেরও ফাঁসি হতে হবে, তাহলে তো খালেদা জিয়ারও ফাঁসি হতে হবে, তাহলে তো এরশাদেরও ফাঁসি হতে হবে। কারণ সব সময়ই ছাত্র হত্যা হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, যে হত্যাগুলোর দায় তাহলে সরকারের প্রধান হিসেবে তাদেরকেও বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 71 সনের সাথে যদি 24-এর এই গুপ্ত ঘাতকদের, এই ক্রিমিনালদের তুলনা করেন আমাদের
স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আমি বলছি শেখ হাসিনা এটা একদম দাবি জানিয়েছেন, যেহেতু জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অর্থ হলো উনি শত্রুদেরকে নিধন করেছেন, তার অর্থ হলো শত্রুকে উনি হত্যা করেছেন, তার অর্থ হলো যে এই সালাউদ্দিনকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবেই যে আমরা জিয়াউর রহমানের বিচার করব।